হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু আন্নুর একাডেমি। আন্নুর একাডেমির নতুন আরও একটি পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি তোমাদের দোয়াই, আল্লাহর মেহরবানিতে আলহামদুলিল্লাহ। আমরা আলোচনা করছিলাম নবম দশম শ্রেণীর কেমিস্ট্রির তোমার তৃতীয় অধ্যায় অর্থাৎ স্ট্রাকচার অফ ম্যাটারের। তো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তোমার হচ্ছে সেই অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়, কেমিস্ট্রির খুব গুরুত্বপূর্ণ বিষয়। এগুলো তোমার হচ্ছে কি যে পরমাণু শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস, এটা আমাদের প্রধান হেডলাইন। তারপরে আমরা আলোচনা করব উপশক্তি স্তর নিয়ে। প্রধান শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাসের মধ্যে প্রধান শক্তি স্তর কাকে বলে, প্রধান শক্তি স্তরগুলোর নামগুলো কি কি, প্রধান শক্তি স্তরের তোমার ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, মানে কোন শক্তি স্তরে তোমার কতটি করে ইলেকট্রন বসবে বা ব্যবহৃত হবে, সে সকল বিষয় নিয়ে আলোচনা করব। সেই সঙ্গে উপশক্তি স্তর যে রয়েছে, উপশক্তি স্তরগুলো কয়টি, উপশক্তি স্তরগুলোর নামগুলো কি কি, বা উপশক্তি স্তর কাকে বলে, এই উপশক্তি স্তরে আবার ইলেকট্রন ধারণগুলো তোমার কীরকম হবে, এই সকল বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। আশা করছি তোমরা সবাই আমাদের শেষ পর্যন্ত অবশ্যই থাকবে আমাদের সঙ্গে। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা আলোচনা করব তোমার পরমাণু শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস। আমরা জানলাম রাদারফোর্ডের পরমাণু মডেল, তারপর বোরের পরমাণু মডেল নিয়ে আমরা যে আলোচনা করেছি সেখান থেকে জানলাম যে পরমাণুর কেন্দ্র রয়েছে, যে কেন্দ্রটার নাম হচ্ছে নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণায়মান থাকে তোমার হচ্ছে কি ইলেকট্রনগুলো। এখন একটা মৌলের যদি তোমার 20টা মৌল থাকে বা 30টা মৌল থাকে, 30টা তোমার 50টা তোমার মনে করো যে ইলেকট্রন থাকে, তো এখন 20টা 30টা 50টা যে ইলেকট্রন রয়েছে, এখন ইলেকট্রনগুলো তোমার কিভাবে ঘূর্ণায়মান থাকবে বা কিভাবে অবস্থান করবে বা কোন কক্ষপথে কতটি করে ইলেকট্রন থাকবে, সেই সকল বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করব। তো এই যে শক্তি স্তর, রাদারফোর্ডের পরমাণু মডেল সংশোধন করে তোমার নতুন করে পরমাণু মডেল এসেছিল, বোরের পরমাণু মডেল, নিলস বোরের একটা মতবাদ ছিল যে তোমার হচ্ছে পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো যে বৃত্তাকার পথে, যে সুনির্দিষ্ট বৃত্তাকার পথে ঘূর্ণায়মান থাকে, সেগুলো বলা হয় তোমার হচ্ছে প্রধান শক্তি স্তর। সেগুলোর নাম তোমার হচ্ছে প্রধান শক্তি স্তর। আর প্রধান শক্তি স্তরগুলোকে তোমার এন দ্বারা প্রকাশ করা হয়, ছোট হাতের এন দ্বারা প্রকাশ করা হয়। এখন এন এর মান এখানে তোমার 1 2 3 4 ডট 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 ইত্যাদি হতে পারে। এখন এন ইকুয়াল যদি 1 হয় তাহলে সে প্রধান শক্তি স্তরের নাম সে দিয়েছে যে কে। যদি এন ইকুয়াল 2 হয় তাহলে তোমার হচ্ছে কি এল। যদি এন ইকুয়াল 3 হয় তোমার হচ্ছে এম। যদি এন ইকুয়াল 4 হয়, এল ইকুয়াল তোমার এন ইকুয়াল যদি তোমার 4 হয় তাহলে সে কক্ষপথের নাম তোমার হচ্ছে এন, কে এল এম এন, এরকম ও পি, এগুলো তোমার হচ্ছে প্রধান শক্তি স্তরের নাম। আমরা এখানে একটা চিত্র আর্ট করে রেখেছি, দেখতে পাচ্ছ যে এটা পরমাণুর তোমার কেন্দ্র রয়েছে, কেন্দ্রটার বাইরে যে বৃত্তাকার পথগুলো রয়েছে, এই বৃত্তাকার পথগুলোকে তাহলে কী বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে এগুলোর নাম হচ্ছে কক্ষপথ বা প্রধান শক্তি স্তর। এই প্রধান শক্তি স্তরগুলোর নাম, প্রথমটার নাম হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের কাছে যে কক্ষপথটা রয়েছে দূরত্ব অনুসারে সেই কক্ষপথটার নাম আমরা বলতে পারবো তোমার হচ্ছে কে। এই কক্ষপথের নাম তোমার হচ্ছে কে। তারপরে কক্ষপথের তোমার নাম হচ্ছে কি এল, এটার নাম হচ্ছে কে, এটার নাম হচ্ছে এল, এটার নাম হচ্ছে এম, এটার নাম হচ্ছে এন। এগুলো দিয়ে প্রকাশ করা হয় এই কক্ষপথগুলোকে, কে এল এম এন। এখন এই যে কে এল এম এন হলো, এটা কিসের উপর ভিত্তি করে, তোমার হচ্ছে প্রধান শক্তি স্তরে তোমার এনের মানের উপর নির্ভর করে। এনের মান যদি 1 হয় তাহলে সেই কক্ষপথের নাম হচ্ছে কে, যদি 2 হয় সেই কক্ষপথের নাম হচ্ছে এল, যদি 3 হয় এনের মান তাহলে সেটার নাম তোমার হচ্ছে এম, যদি 4 হয় তাহলে তার নাম হচ্ছে এন। তো এই ছিল তোমার প্রধান শক্তি স্তরগুলো। এই প্রধান শক্তি স্তর তাহলে কাকে বলে, আর প্রধান শক্তি স্তরের তোমার যে নামগুলো রয়েছে সেগুলো কি কি আমরা জানলাম। যে প্রধান শক্তি স্তর কাকে বলে আবারও বলছি, যে পরমাণুর কেন্দ্র বা অর্থাৎ নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো যে সুনির্দিষ্ট বা স্থির কক্ষপথে বা যে পথে ঘূর্ণায়মান থাকে সেটাকে বলা হচ্ছে প্রধান শক্তি স্তর। প্রধান শক্তি স্তরগুলো কি কি, তোমার এটা হচ্ছে কে এল এম এন ও পি, সাধারণত এগুলোই হয়ে থাকে। এগুলো তোমার নির্ভর করে এনের মানের উপর। আচ্ছা, এরপর আমরা জানবো যে প্রতি যে শক্তি স্তর প্রধান শক্তির স্তর রয়েছে, এই প্রধান শক্তি স্তরগুলোতে কোন অরবিটালে তোমার কয়টি করে বা কোন কক্ষপথে কয়টি করে ইলেকট্রন অবস্থান করবে। তো এখন দেখো যে কোনো কক্ষপথের যে কোনো প্রধান কক্ষপথের ইলেকট্রন ধারণ ক্ষমতাকে একটা সূত্রের মাধ্যমে প্রকাশ করা যায়। সেই সূত্রটা তোমার হচ্ছে কি 2n²। যে কোনো কক্ষপথ যে কোনো প্রধান শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n²। আমরা আগেই জেনেছি যে এখানে n এর মান তোমার হচ্ছে 1 2 3 4 5 এগুলো। এখন তোমার মনে করো যে n ইকুয়াল যদি 4 হয়, n ইকুয়াল হচ্ছে 4, মানে 4 নাম্বার কক্ষপথের ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হবে সেটা আমরা বের করব। মনে করো তুমি জানতে চাও
4 নাম্বার কক্ষপথে কোনো মৌলের ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, মানে কতটি ইলেকট্রন সেখানে থাকতে পারবে বা অবস্থান করতে পারবে। এ নির্ণয়ের জন্য সূত্রটা হচ্ছে 2n²। যে কোনো কক্ষপথের ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় সূত্র হচ্ছে 2n²। এখন 2 থাকলো, n এর মান তোমার হচ্ছে এখানে 4, তাহলে 4 এর উপর স্কোয়ার বা বর্গ, হ্যাঁ 4 এর বর্গ আমরা জানি 16, তাহলে 16 × 2 ইকুয়াল তোমার হচ্ছে 32, মানে তোমার হচ্ছে 32। তাহলে 4 নাম্বার কক্ষপথে অর্থাৎ তোমার n যে কক্ষপথ রয়েছে এই n কক্ষপথে বা 4 নাম্বার চতুর্থ কক্ষপথের ইলেকট্রন ধারণ ক্ষমতা তোমার হচ্ছে 32। আচ্ছা, এরপরে তোমার মনে করো যে দ্বিতীয় কক্ষপথে ধারণ ক্ষমতা কত সেটা তুমি জানতে চাও, কিভাবে নির্ণয় করবে? একই সূত্র 2n², মানে এখানে n এর মান বসাইতে হবে, যে দ্বিতীয় কক্ষপথ, তাহলে n এর মান তোমার 2 যদি বসায় তাহলে 2 এর উপর বর্গ মান তোমার হচ্ছে 4, 4 2 তোমার হচ্ছে 8, তাহলে দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রন ধারণ ক্ষমতা তোমার হচ্ছে 8টি। এরকম করে প্রথম কক্ষপথের ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে তোমার 2টি, তারপরে কক্ষপথের অর্থাৎ তোমার দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রন ধারণ ক্ষমতা তোমার হচ্ছে 8টি, তারপরের কক্ষপথের ইলেকট্রন ধারণ ক্ষমতা তোমার হচ্ছে তোমার n ইকুয়াল 3 হবে, তো 3 এর উপর স্কয়ার যদি হয় 3 3 9 9 2 18টি। আর চতুর্থ কক্ষপথে আমরা তো বের করলাম যে তোমার হচ্ছে কি 32টি। এগুলো সাধারণত তোমার প্রধান যে 4টি কক্ষপথ রয়েছে 4টি কক্ষপথের ইলেকট্রন ধারণ ক্ষমতা। এখন কিছু কিছু আবার ব্যতিক্রম রয়েছে। তোমার মনে করো যে আর্গনের পর থেকে অর্থাৎ তোমার 1 থেকে 18 পর্যন্ত এই মৌলগুলো তোমার এই নীতিটা ফলো করে অনুসরণ করে। আর্গনের পরে অর্থাৎ 19 থেকে শুরু করে যে মৌলগুলো রয়েছে এগুলোর ক্ষেত্রে তোমার কিছু কিছু ব্যতিক্রম রয়েছে। এখন সেই ব্যতিক্রমগুলো তোমাকে এরকম যে তোমার তৃতীয় কক্ষপথ পূর্ণ না করে অনেক সময় কী হবে চতুর্থ কক্ষপথ আগে পূর্ণ করবে, বা চতুর্থ কক্ষপথে ইলেকট্রন প্রবেশ করে তারপরে তখন তৃতীয় কক্ষপথে আসে, বা অনেক সময় দেখা যায় তৃতীয় কক্ষপথে আগে ইলেকট্রন প্রবেশ করে তারপর তখন দ্বিতীয় কক্ষপথে আসে। এটা তোমার হচ্ছে ব্যতিক্রম। কেন এরকম হয় এই বিষয়গুলো যদি আমাদের জানতে হয় তাহলে অবশ্যই আমাদের প্রথম যে বিষয়টি জানতে হবে সেটা তোমার হচ্ছে উপশক্তি স্তর সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে, তাহলে আমরা সেই বিষয়টা বা সেই প্রবলেমটা আমরা সলভ করতে পারবো। তো আমরা জেনে নিই আগে যে উপশক্তি স্তর কাকে বলে। এখন উপশক্তি স্তর কাকে বলা হয়? যে পরমাণুর যে কেন্দ্র রয়েছে কেন্দ্র করে তোমার যে ইলেকট্রনগুলো অবস্থান করে সেটা তোমার হচ্ছে প্রধান শক্তি স্তর। আমার প্রধান শক্তি স্তরের আবার কিছু তোমার কক্ষপথ রয়েছে যেটাকে বলা হচ্ছে কি অরবিটাল। আর প্রধান শক্তি স্তরে যে ইলেকট্রনগুলো রয়েছে সেখানে যা আবার কক্ষপথ রয়েছে সেটাকে বলা হচ্ছে তোমার উপশক্তি স্তর। এই উপশক্তি স্তরগুলোকে আবার তোমার এল দ্বারা প্রকাশ করা হয়, ছোটো হাতের এল দ্বারা প্রকাশ করা হয়। এখানে এল এর মান তোমার 0 থেকে শুরু করে তোমার n-1 পর্যন্ত, মানে n এর মান যত হবে তার থেকে 1 কম হবে এল এর মান, 0 1 2 3 ডট 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 হতে পারে। এখন কখনো যদি তোমার এল এর মান 0 হয় তাহলে তোমার কক্ষপথটা তোমার হবে কি একটি কক্ষপথ হবে, সেই কক্ষপথের নাম তোমার হবে এস। যদি তোমার এল এর মান যদি মনে করো যে n এর মান 2 হয়, n এর মান যদি 2 হয় তাহলে এল এর মান তোমার হবে 0 1। যদি n এর মান 3 হয় তাহলে তোমার এল এর মান তোমার হবে 0 1 2, অর্থাৎ তোমার সেখানে 3টি উপকক্ষপথ থাকবে এইগুলো। আচ্ছা, আমরা জানলাম তাহলে উপশক্তি স্তর। এখন প্রতি উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কতটি এটা আমরা জানবো। প্রধান শক্তি স্তরে যদি আমরা বের করতে বলে বা জানতে চাই তার সূত্রটা তোমার হচ্ছে 2n²। এবার যদি উপশক্তি স্তরে বের করতে বলে যে প্রতি উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, এর জন্য আমাদের ভিন্ন একটি সূত্র জানতে হবে। সেই সূত্রটা তোমার হচ্ছে কি 2 × 2l + 1। সূত্রটা হচ্ছে এরকম 2 × 2l + 1। এই সূত্র দিয়ে আমরা বের করতে পারি যে কোনো উপকক্ষপথে তোমার ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হবে বা কতটি ইলেকট্রন সেখানে অবস্থিত হতে পারবে বা থাকতে পারবে। এখানে এল এর মান তোমার এখানে 0 1 2 3 এগুলো হতে পারে, সেটা তোমার হচ্ছে কক্ষপথের নামের উপর নির্ভর করবে। এখন মনে করো যে তুমি জানতে চাচ্ছ যে এস একটা উপকক্ষপথ, এস একটা হচ্ছে উপকক্ষপথ, এই উপকক্ষপথে এখন ইলেকট্রন কতটি থাকতে পারবে, তাহলে এস এর জন্য আমাদের এল এর মানগুলো জানতে হবে। আচ্ছা, এস এর জন্য তার আগে একটু আমাদের জানি নি যে এস এর জন্য এল এর মান, এস এর জন্য এল এর মান সমান হচ্ছে 0, পি এর জন্য এল এর মান হচ্ছে 1, ডি এর জন্য এল এর মান হচ্ছে 2, এফ এর জন্য এল এর মান হচ্ছে 3। এই হচ্ছে 4টে তোমার প্রধান উপকক্ষপথ এস পি ডি এফ। মানে এল এর মান যদি 0 হয় তো সে কক্ষপথটা তোমার হচ্ছে কি এস, তাহলে এস এর জন্য এল এর মান তোমার হচ্ছে 0 লেখা যায়। যদি পি অরবিটাল হয় তাহলে পি অরবিটালের জন্য এল এর মান তোমার হচ্ছে 1, ডি অরবিটাল যদি হয় তো ডি অরবিটালের জন্য এল এর মান তোমার হবে 2, এফ অরবিটাল যদি হয় এফ অরবিটালের জন্য এল এর মান তোমার হচ্ছে
3 এই মানগুলো আমাদের মনে রাখতে হবে। এই মানগুলো ব্যবহার করে আমরা কোন কক্ষপথে কয়টা করে ইলেকট্রন বসবে সেটা আমরা নির্ণয় করতে পারি। আচ্ছা, এখন আমরা যদি বের করি যে তোমার এস অরবিটালে ইলেকট্রন কতটি থাকতে পারে বা কতটি অবস্থান করতে পারবে, তাহলে দেখো এখন এসের জন্য এল এর মান কত, 0। যেখানে এল আছে তাহলে আমাদের সেখানে 0 বসাইতে হবে। তাহলে কত হচ্ছে 2 ইন্টু 0 প্লাস 1, তাহলে 2 ইন্টু 0 প্লাস 1 অর্থাৎ 2 সঙ্গে 0 গুণ করলে 0 প্লাস 2 হ্যাঁ ইকুয়াল তোমার হচ্ছে 2। তাহলে এস অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা তোমার হচ্ছে 2টি। এখন পি অরবিটালে যদি বের করতে চাই তাহলে পি অরবিটালের জন্য এল এর মান তোমার হচ্ছে 1, এখানে 1 বসিয়ে ক্যালকুলাস করে যে মানটা আসবে সেটাই তোমার হবে পি অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা। আচ্ছা, তারপরে যদি আমরা ডি অরবিটালে বের করতে চাই যে ডি অরবিটাল বা ডি উপশক্তি স্তরে কতটি ইলেকট্রন থাকবে, তাহলে তোমার ডি অরবিটালের জন্য এল এর মান বসাতে হবে 2, তারপরে ক্যালকুলাস করে যেটা আসবে সেটাই তোমার হচ্ছে অ্যান্সার। যদি এফ অরবিটালে বের করতে চাই তাহলে এফ অরবিটালে এল এর মান আমাদের হচ্ছে 3, তাহলে এখানে আমাদের 3 বসাইতে হবে, ক্যালকুলাস করে এত যোগ বিয়োগ করে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তাহলে আমরা জানলাম বিভিন্ন উপশক্তি স্তরগুলো কী কী, বিভিন্ন উপশক্তি স্তর মানে কোনগুলো, এদের ইলেকট্রন ধারণ ক্ষমতাগুলো কত, এগুলো আমরা জানলাম। এখন ডি আর এফ এর ইলেকট্রন ধারণ ক্ষমতা আমরা জানলাম যে ডি এর তোমার ডি এর জন্য এল এর মান তোমার হচ্ছে 2, তাহলে এখানে 2 বসিয়ে এই সূত্র তোমার হচ্ছে 2 ইন্টু 12 প্লাস 1, তাহলে এখানে এল এর মান তোমার হচ্ছে 2, তাহলে এখানে যে 2 বসানো হয় এটা ক্যালকুলাস করে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তাহলে আমরা জানলাম যে প্রধান শক্তি স্তর কাকে বলে, প্রধান শক্তি স্তরগুলো কয়টি, কী কী, উপশক্তি স্তরগুলো কী বা কয়টি, সেগুলো আবার কি কি, এদের ইলেকট্রন ধারণ ক্ষমতা জানলাম। তারপরে তোমার এগুলোর কি ব্যতিক্রম কিছু রয়েছে, ব্যতিক্রমগুলো নিয়ে আমরা এর পরবর্তী যে পর্ব রয়েছে সে পর্বতে আরও বিস্তারিতভাবে আলোচনা করব। এখন আমরা কয়েকটি মৌলের ইলেকট্রন বিন্যাস করে দেখি। প্রধান শক্তি স্তর যেমন মনে করো আমরা এখানে একটা পদার্থ নিলাম হচ্ছে কি ক্লোরিন একটা হচ্ছে মৌলিক পদার্থ বা পদার্থ যার পারমাণবিক সংখ্যা তোমার হচ্ছে কত, 17। আমরা জানি ক্লোরিন সিএল এর পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়, পারমাণবিক সংখ্যা তোমার হচ্ছে এখানে 17। তো এখন ক্লোরিন এর ইলেকট্রন বিন্যাস করব আমরা। আচ্ছা, এখন প্রথম কক্ষপথে তাহলে কতটি ইলেকট্রন বসবে, প্রথম কক্ষপথের আমরা জানলাম যে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n², সে সূত্র দিয়ে বের করে জানলাম প্রথম কক্ষপথের ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2টি। তাহলে ক্লোরিনে যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে প্রথম কক্ষপথে ইলেকট্রন অবস্থান করতে পারবে তোমার হচ্ছে 2টি, এই 2টি ইলেকট্রন এভাবে 2 জায়গাতে অবস্থান করবে। তারপরের কক্ষপথের ইলেকট্রন ধারণ ক্ষমতা প্রধান শক্তি স্তরের 2য় নম্বর যে কক্ষপথ রয়েছে তার ইলেকট্রন ধারণ ক্ষমতা কত জানলাম, আবার 2n² যদি বের করি তাহলে তোমার হচ্ছে কি 8টি, তাহলে এখানে 8টি ইলেকট্রন অবস্থান করতে পারবে। একসঙ্গে 2টি করে ইলেকট্রন লিখতে হয়। তাহলে টোটাল এর ইলেকট্রন কয়টি ব্যবহার করা হলো, 2টি আর 8টি তোমার হচ্ছে 10টি অলরেডি তোমার ব্যবহার করা হয়ে গেছে। তোমার 3য় নম্বর কক্ষপথের ইলেকট্রন ধারণ ক্ষমতা তোমার হচ্ছে কত, 18টি। এখন যদি 18টি থাকে তাহলে 18টি বসবে, যদি 18টি না থাকে তাহলে কটা কিচ্ছু নাই, যতগুলো ইলেকট্রন আছে সবগুলো বসে যাবে। তাহলে এখানে 3য় কক্ষপথে ইলেকট্রন থাকতে পারবে 18টি, তার মধ্যে ক্লোরিনের আছে 60টি, এই 60টি ইলেকট্রন তখন এখানে বসে যাবে, একটি তখন বিজোড় অবস্থায় থাকে। তো এই হলো ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস। ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস এরকম করে 118টি মৌল রয়েছে, 118টি মৌলের তোমরা প্রত্যেকটারই এরকম করে ইলেকট্রন বিন্যাস করতে পারো। তবে প্রধান শক্তি স্তরে যখন বের করব প্রধান শক্তি স্তর ইলেকট্রন ধারণ ক্ষমতাগুলো আমাদের ভুললে চলবে না, সেটা আমাদের মনে রাখতে হবে। যদি কখনো ভুলে যায় তাহলে আমাদের সূত্র দিয়ে বের করতে হবে যে 2n² দিয়ে যে কোনো তো প্রধান শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা বের করা যায়। এর মান তোমার হচ্ছে যে যদি 1 হয় তাহলে 1 বসিয়ে ক্যালকুলাস করে যেটা আসবে সেটা মানে প্রথম কক্ষপথের। যদি দ্বিতীয় কক্ষপথ হয় দ্বিতীয় কক্ষপথের জন্য n এর মান তোমার হচ্ছে 2, তাহলে 2 এখানে যদি বসিয়ে ওই সূত্রতে বসিয়ে ক্যালকুলাস করে যেটা আসবে সেটাই তোমার হবে তোমার দ্বিতীয় কক্ষপথের ধারণ ক্ষমতা। এরকম করে তৃতীয় চতুর্থ এগুলো বের করা যায়। তো এই ছিল আমাদের আজকে তোমার হচ্ছে পরমাণু শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা, উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা নিয়ে আলোচনা। আমাদের আশা করছি যে তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। যদিও কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারো। আর আমাদের পরবর্তী পর্বগুলো দেখলে এই অধ্যায়ের সমস্যাগুলো তোমাদের সলভ হয়ে যাবে, যে সমস্যাগুলো ছিল সেটা আশা করছি যে তোমরা সলভ হয়ে যাবে। সবারই দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এটুকু এখানে শেষ করছি। দেখা হচ্ছে আবারও নতুন পর্বে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।